হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেকেন্ড দিন শ্রীলঙ্কাতে। আমি জানি আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, আমি ঘুরতে ঘুরতে সময় পাচ্ছি না। এই সুন্দর জামাটা হচ্ছে দোলন চাপা পেজের, এরকম কমফোর্টেবল জামা এবং খুব সুন্দর করে হাতের কাজের জামাগুলো যদি ট্যুরে এসে পড়তে চান অবশ্যই পেজটা ভিজিট করতে পারেন। সেকেন্ড দিনে আমরা কলম্বো থেকে চলে যাচ্ছি। কলম্বো থেকে যাওয়ার জন্য আমরা প্রথমে লবিতে আসি অ্যান্ড আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে চেক আউট করে ওদেরকে সব কিছু বুঝাই দিয়ে বের হয়ে যাই। কলম্বো ছাড়তে খুব কষ্ট হচ্ছিল, কারণ কলম্বোতে খুবই সুন্দর সময় কেটেছে এবং এই শহরটাকে আমার এত ভালো লেগেছে যে আমার ছেড়ে যেতেই খুব কষ্ট হচ্ছিল। তবে আজকে ট্রেন জার্নিটা কলম্বো ছাড়ার শোকটা একদম কাটিয়ে দিয়েছে। আচ্ছা, ট্রেন জার্নি থেকে যেটা মনে পড়লো যে ট্রেনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিই। শ্রীলঙ্কায় যে কোনো ট্রেন নিতে অবশ্যই শ্রীলঙ্কার এয়ারলাইন্স, যেরকম বাংলাদেশে ওয়েবসাইট আছে, শ্রীলঙ্কাতেও এরকম ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন। আমরা হচ্ছে কলম্বো টু ক্যান্ডির টিকিট কেটেছিলাম সকাল 7টা বা 8টার সময়, আমার ঠিক টাইমটা মনে নাই এই মুহূর্তে। এবং এই ট্রেনটা নেওয়ার সময়, কলম্বো টু ক্যান্ডি নেওয়ার সময় অবশ্যই অবজারভেশন ডেকটা আপনারা নেবেন। অবজারভেশন ডেকে লিটারেলি এই ভিউটা থাকে, মানে ট্রেনের একদম লাস্ট বগিতে থাকে এবং লাস্ট বগি এরকম পুরা গ্লাস থাকে যেটাতে পুরা ভিউটা দেখা যায়। এই যে লোটাস টাওয়ার, কলম্বোর খুব ফেমাস একটা টাওয়ার, এটা যেটা দেখা যাচ্ছিল। এবং ট্রেন জার্নির পুরোটা সময় আমরা এত সুন্দর ভিউ নিয়ে গেছি যে পুরো জার্নি মনে হয়নি, মনে হয়েছে যে আমরা কোনো একটা কোথাও ঘুরে বেড়াচ্ছি সারাদিন। তো অবজারভেশন ডেকে যদিও একটু ঝাঁকানি বেশি হয় যেহেতু একদম লাস্ট বগিটা, তারপরও এটা অর্থিট আমার মনে হয়। আর শ্রীলঙ্কায় এসে ট্রেন জার্নি করলে অনেক টাকা সেভ হবে। কলম্বো থেকে ক্যান্ডি যেতে আমাদের পার পারসন খরচ হয়েছে 800 টাকার মতো। আমার মনে হয় এটা বেশ রিজনেবল একটা জার্নি ছিল। মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা বাজেট থাকলে আপনি পুরো শ্রীলঙ্কা একটা 10 দিনের ট্রিপ দিতে পারবেন এবং প্রায় 6টা শহর ঘুরে দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে টানেল থাকছে এবং টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। পুরো ট্রেনের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি দারুণ ছিল। তো আজকে ভিডিও পুরোটাই দেখা যাচ্ছে যে ট্রেন জার্নিতে কেমন ফিল করেছি, কি ধরনের ভিউ পেয়েছি, এগুলো নিয়েই থাকবে। এবং ক্যান্ডির আমি এক ব্লগে অনেক লং হয়ে যেত, এই জন্য আমি আসলে কলম্বো টু ক্যান্ডির অনেকগুলো ভিডিও নিব। মোটামুটি কি করা যায় সারা দিনে এবং ক্যান্ডিতে আসলে কি অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন সেগুলো নিয়ে একটা ধারণা দিব। এই ট্রেন টিকিটটা আমরা 1 মাস আগে কেটেছি। শ্রীলঙ্কান যে ট্রেনের ওয়েবসাইটটা, সেগুলোতে 1 মাস আগে থেকেই সব টিকিট ছাড়ে। সো আপনারা অনলাইনে কাটতে চাইলে অবশ্যই আগে কাটতে হবে, আদারওয়াইজ কিন্তু অবজারভেশন ডেকে মাত্র 50টা সিট থাকে। সো আপনারা যদি পরে যেয়ে কাটতে চান সেক্ষেত্রে এটা অ্যাভেলেবেল থাকবে না। যেটা আমি খেয়াল করলাম যে শ্রীলঙ্কায় ট্রেন জার্নিগুলো খুবই সুন্দর হয় এবং প্রত্যেকটা স্টেশন এত বেশি পরিষ্কার, এত পরিচ্ছন্ন। দেখেন কি অসাধারণ ভিউ, মানে পাহাড়ি রাস্তার উপর দিয়ে যে ট্রেন যেতে পারে, এটাই আমার কাছে খুব নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং দেখতে দেখতে আমরা ক্যান্ডি স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে যেয়ে দেখি চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, মানে একটা স্টেশন যে এভাবে সাজানো গোছানো থাকতে পারে এটা তো আমার কাছে, বিশেষ করে আমি তো বাংলাদেশে অনেক ট্রেন জার্নি করেছি, তবে এত সুন্দর সাজানো গোছানো ট্রেন স্টেশন আমি কোথাও দেখিনি। ক্যান্ডিতে নেমে আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে চেক ইন করবো, কারণ হোটেল চেক ইন টাইম একটু দেরিও ছিল, প্লাস আমাদের ক্ষুধাও লেগেছিল ট্রেন জার্নি করে। আমরা ভেবেছিলাম ট্রেনে ক্যান্টিন থাকবে, বাট এই ট্রেনটাতে ক্যান্টিন নাই, যেটা হচ্ছে ক্যান্ডি টু ইলা ট্রেন, সেই ট্রেনে থাকে। এবং দেখেন আশেপাশে এত গাছগাছালি, আমি শুধু এগুলোরই ভিডিও নিচ্ছিলাম যে একটা স্টেশন কত সুন্দর করে সাজানো যেতে পারে, সেটা হয়তো শ্রীলঙ্কানদের কাছে শেখার আছে আমাদের। এত সুন্দর করে চারপাশটা সাজানো এবং স্টেশনগুলো কিন্তু খুবই পুরনো, দেখলে বোঝা যায় যে অনেক পুরনো কারুকার্য এখানে করা। অ্যান্ড আমরা খুব এনজয় করে জার্নিটা পৌঁছে তারপর আবার এত সুন্দর স্টেশন দেখেছি। তো খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আর এরপর আমরা নাস্তার জন্য মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাই, যেটা কিনা ক্যান্ডির অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট। এখানকার ভিডিও আমরা মেবি ইউটিউবে দেখে তারপরে আসছি আর কি। তো আমরা একটা সাধারণ নাস্তা চাচ্ছিলাম, কারণ প্রত্যেক দিনই প্রায় এসে থেকে উল্টাপাল্টা নাস্তা খাওয়া হচ্ছিলো এবং আগের দিন দোসা খেয়ে আমাদের খুব একটা ভালো লাগেনি। এবং এখানে চা পাওয়া যাচ্ছিল, চা খুবই মিস করছিলাম। তারপর চা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। চা নাস্তা খাওয়ার পরে আমরা শহর দেখতে দেখতে হোটেলের দিকে এগোচ্ছিলাম। নাস্তার খরচ আমাদের পড়েছিল 300 বা 400 টাকার মতো, 2 জনের পরোটা, ডাল এবং ডিম সহ। তো আমাদের হোটেলটা একদম লেক ভিউয়ে ছিল, লেকের পাশ দিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি একটা টুকটুক নিয়ে। অবশ্যই টুকটুকগুলো ভাড়া করতে হলে বার্গেন করে নেবেন, আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে অবশ্যই পিকমি ইউজ করতে হবে। পিকমি শুধুমাত্র কলম্বো ক্যান্ডিতে পেয়েছি, আবার এলাতে যেয়ে পাইনি। তো পিকমি সবসময় দেখা যাচ্ছে অ্যাভেলেবেল থাকে না,
তবে এটা আপনারা করতে পারেন যে পিকমিতে ভাড়াটা চেক করে নিতে পারেন, তারপর আপনি নর্মালি ভাড়া করার সময় সেই হিসেবে ভাড়াটা করলেন। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের যেহেতু এখানে 2 দিন থাকবো, আমরা মোটামুটি একটা হোটেল নিয়েছি, বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়েছি, খুব দামি কোনো হোটেল নিইনি, তবে খুব সুন্দর একটা লেক ভিউ ছিল হোটেল থেকে। হোটেলটা মোটামুটি গোছানো ছিল, মাত্র 5,000 টাকায় আমরা 2 রাত ছিলাম। তো এটা আসলে খুবই রিজনেবল ছিল, তাই আমাদের এক্সপেকটেশন হাই ছিল না, বাট স্টিল ওরা এত ভালো ব্যবহার করেছে, আমাদের এত ভালো লেগেছে ওদের ব্যবহার। সবসময় হাসি খুশি মুখ নিয়ে কথা বলে এবং সবসময় খুবই হেল্পফুল ছিল। মানে যখন যেটা বলছিলাম, যেতে যেতে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় এবং এসে ঘরটা বুঝাই দিয়ে যায়। এই যে রুম থেকে খুব ভালো একটা ভিউ ছিল, এপাশে একটা বোর্ডিং স্কুলও ছিল, সকালে বাচ্চাদের চেঁচামেচি শোনা যেত, এবং সব কিছু মিলিয়ে একটা ভালো রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা অন্য কোনো রুম ফাঁকা পেয়েছিলাম না, ফ্যামিলি রুম মাত্র 5,000 টাকায় আমরা পেয়েছি। মানে এটা তো খুবই রিজনেবল, আমি চিন্তাও করতে পারিনি যে ফ্যামিলি রুম 5,000 টাকায়, তাও আবার 2 রাত। এটা খুবই মানে কম টাকায় পেয়ে গেছিলাম। মোটামুটি ছিমছাম একটা রুম 2 দিন থাকার জন্য, যেহেতু আমরা বেশিক্ষণ রুমে থাকি না, তো এই জন্য আমরা আসলে বেশি দামি কোনো রুম নিইনি। এটা হচ্ছে বারান্দাটা। সো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।